আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে এসেছি ত্রিকোণমিতির পার্ট 6 ভিডিও এবং দূরত্ব উচ্চতা বিষয়ক যে আমাদের ক্লাসটা চলছিল সেটার আজকে শেষ পর্ব। তো দূরত্ব উচ্চতা বিষয়ে আমরা বেশ কিছু সমস্যা দেখেছি, উন্নতি কোণ, অবনতি কোণ বিষয়গুলো জেনেছি, উন্নতি অবনতি কোণ নিয়ে কিছু সমস্যার সমাধান করেছি। তা আজকে আমরা দূরত্ব উচ্চতা বিষয়ক আমরা যে শেষ পর্বটাতে রয়েছি সেটাতে আমরা আজকে আরো বেশ কিছু সমস্যার সমাধান করব এবং আমরা যারা চাকরির লিখিত পরীক্ষাতে যারা এ ধরনের প্রশ্নগুলো উত্তর করতে চায় খুব সহজে, তারা যদি আজকের ক্লাসটি দেখি আশা করা যায় যে উপকার আমরা পাবো এবং আশা করা যায় যে এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে আমরা উত্তর করতে পারবো। আর নবম দশম শ্রেণীতে যারা শিক্ষার্থী তাদের তো এটা সিলেবাসভুক্ত বিষয়, নবম দশম শ্রেণীর বই থেকেই কিন্তু আমরা এই আলোচনাগুলো করছি, সুতরাং তাদের তো অবশ্যই এই ভিডিওগুলো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আজকে পুরো ক্লাসটা জুড়ে থাকবেই শুধু কিন্তু সমস্যা সমাধান, অর্থাৎ শুধুমাত্র আমরা বিভিন্ন রকমের প্রশ্নগুলো দেখব এবং সেগুলো কিভাবে উত্তর করতে হয় সে বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো চলে যাচ্ছি আমরা আমাদের মূল ক্লাসে। আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি যে 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুন এর ওই স্থানে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করতে বলছে। ওকে, তা আমরা কি যেটা বলছে যে দুটো কিলোমিটার পোস্ট বলতে কি বোঝায় যে 1 কিলোমিটার পর পর 1 কিলোমিটার পর পর পোস্ট, তাহলে এই যে এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, দূরত্ব 1 কিলোমিটার, এরকম আর 1 কিলোমিটার পর আরো পোস্ট থাকতে পারে। তো দুটো পোস্টের কথা বলছে, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে? এদের মধ্যবর্তী দূরত্ব হবে নিঃসন্দেহে 1 কিলোমিটার। এই যে এখান থেকে এটুকু কত, এখান থেকে এটুকু 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার। আমি সরাসরি লিখলাম যে এটুকু হচ্ছে 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। ওকে, তাহলে এখন কি বলছে? এখন বলছে যে 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। তা আমি ধরলাম যে এই জায়গাটার উপরে একটা বেলুন উঠছে, এটা একটা বেলুন এখানে উঠছে। তো বলছে যে ওই স্থানে, বলছে কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ, অর্থাৎ এই যে বেলুনের স্থানে এই কিলোমিটার পোস্ট দুটোর অবনতি কোণ। আচ্ছা, অবনতি কোণ কোথায় হয়? আমরা সবাই জানি যে ভূরেখার উপরের কোনো বিন্দু এই ভূরেখার উপরে যে কোণ তৈরি করে, তাহলে ভূরেখার উপরে যে কোণ তৈরি করবে সেটা হবে উন্নতি কোণ। একইভাবে ভূরেখার সমান্তরাল রেখার নিচে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে কোণটা যেহেতু এখানে তৈরি হচ্ছে, তাহলে এখানে আমার ভূমির সমান্তরাল, এই যে ভূমির সমান্তরাল একটা রেখা আমার এখানে, আমি যদি এই ভূমির সমান্তরাল একটা রেখা এখানে কল্পনা করি, এই যে এখানে আমি ভূমির সমান্তরাল একটা রেখা, এই বিন্দুর ভিতর দিয়ে আমি একটা ভূমির সমান্তরাল রেখা কল্পনা করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার বেলুন, তাহলে এই যে এটা ভূমির সমান্তরাল একটা রেখা আমি এখান দিয়ে কল্পনা করলাম। ওকে, তাহলে এই যে এই উন্নতি কোণটা, এই কিলোমিটার পোস্টের উন্নতি কোণটা আমি যদি এখানে কল্পনা করি, তাহলে এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি। ওকে, আবার এই যে ভূমির সমান্তরাল রেখার নিচে এই কিলোমিটার পোস্টটা এখানে যে অবনতি কোণটা তৈরি করেছে, এই অবনতি কোণটাকে আমি বললাম কত ডিগ্রি? এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। এটুক আমরা অবশ্যই সবাই বুঝতে পারছি। এখানে একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে, চিত্র আঁকার সময় আমি কিন্তু একটা টেকনিক অবলম্বন করেছি। টেকনিকটা হলো যে 30 ডিগ্রি কোণ যখন আমি আঁকবো, 30 ডিগ্রি কোণ যখন আমি আঁকবো তখন 30 ডিগ্রি কোণ, আচ্ছা আমরা একটা জিনিস আরেকটা জিনিস একটু খেয়াল করি, এখানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে নিঃসন্দেহে কিন্তু এই কোণটাও 30 ডিগ্রি। কেন এটা 30 ডিগ্রি? কারণ এটা এটা সমান্তরাল ছেদক একান্তর কোণগুলো হচ্ছে পরস্পর সমান। তাহলে এই কোণটাও 30 ডিগ্রি, আবার এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। ওকে, যাই হোক, এখন আমরা এখানে যে টেকনিকটা অবলম্বন করেছি, যেটা বলছিলাম আমরা, যে এই যে 30 ডিগ্রি কোণ আমরা এঁকেছি, এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, একটা কোণ আমরা এঁকেছি 30 ডিগ্রি, একটা কোণ এঁকেছি কিন্তু 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সময় আমাদের রেখাটা হবে হেলানো বেশি, তাহলে এই রেখাটার থেকে এই রেখাটা কিন্তু দূরত্বটা কি হবে? নিঃসন্দেহে এই দূরত্বটা হবে ছোট। আমরা কি এই জায়গাটা কি সবাই বুঝতে পারছি? তাহলে এই যে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার 30 ডিগ্রি কোণটা যেদিকে নিব ওই পার্টটা কি হবে? ওই পার্টটা আমার একটু বড় হবে, আর 60 ডিগ্রি কোণ আমরা যেখানে নিব
সেই পার্টটা হচ্ছে একটু ছোট হবে, কারণ এই জায়গাতে কোণের মানটা হচ্ছে বেশি হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা কিন্তু একটু খেয়াল রাখবো আর কি। আর একটা বিষয় কিন্তু এখানে আমরা মাথায় রাখতে পারি, কোণের মান যত ছোট হবে আমার অতিভুজটা তত বড় হবে। কার তুলনায় বড় হবে? লম্বের তুলনায় কিন্তু অতিভুজের মানটা তখন সেক্ষেত্রে বড় হবে। ওকে, আমি যদি এই জায়গাতে এই যে বেলুনটির উচ্চতা বের করতে বলেছে, আমি যদি উচ্চতাটা এখানে আঁকি, ভূমি থেকে উচ্চতা, এই যে উচ্চতাটা আঁকি, এটা 30 ডিগ্রি ধরি, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা অতিভুজ। তাহলে এই যে লম্বের তুলনায় অতিভুজের মানটা কিন্তু এখানে বড়, আর 60 ডিগ্রি কোণ হলে লম্বের তুলনায় অতিভুজের মানটা, মানে অতিভুজ সবসময় বড়, সবচেয়ে বড়, কিন্তু এর তুলনায় আনুপাতিক ভাবে কিন্তু এটা হচ্ছে একটু ছোট আছে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যখন চিত্রগুলো আঁকবো তখন এটা একটু খেয়াল রাখবো যে কোন দিকে আমরা 30 ডিগ্রি লিখবো, আর কোন দিকে, মানে এটা যেন একটু বেখাপ্পা না মনে হয়। হ্যাঁ, তাহলে যেদিকে বড় রেখা আমরা যেটা নিব সেদিকে কোণের মানটা হবে ছোট, আর ছোট রেখা যেদিকে নিব সেদিকে হবে কোণের মানটা বড়। এগুলো একটু খেয়াল রেখে চিত্রগুলো আঁকতে হবে। ওকে, তাহলে আমরা চিত্র আঁকার বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমাদের প্রশ্ন করেছে যে বেলুনটির উচ্চতা কত। তাহলে আমি যদি এখানে নাম্বারিং করি, তাহলে আমি যদি বলি এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে ডি, আমি এখানে দিলাম ই এবং এখানে দিলাম হচ্ছে এফ। ওকে, তাহলে আমরা এই যে এখানে যা বলা আছে তাই আমরা বলেছি বি এবং সি দুটো কিলোমিটার পোস্ট, এবং এ বিন্দুতে একটি বেলুন উঠছে। এ বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ হচ্ছে কোণ বি এ ই, এবং সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে কোণ সি এ এফ। তাহলে আমাদের বের করতে হবে এডি ইকুয়াল টু হট। ওকে, আমরা তাহলে প্রশ্ন বুঝে গেছি যে বেলুনটির উচ্চতা এডি ইকুয়াল টু হট। এইটুক আশা করি বুঝতে কারো সমস্যা নেই। তা আমি ধরলাম যে এই যে এডি হচ্ছে আমার হাইট, উচ্চতা এইচ, আর এই কোণটা যে 30 ডিগ্রি এটা আমরা বলে ফেলেছি, কোণ এবিডি 30 ডিগ্রি, আর কোণ এসিডি হচ্ছে 60 ডিগ্রি, আর এই দুটো তো অবশ্যই 90 ডিগ্রি, যেহেতু আমরা উচ্চতা এঁকেছি। আমরা এখন ধরলাম যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু আমরা ধরলাম এক্স, আমরা এই দিকেও এক্স ধরতে পারি যে বিডি ইকুয়াল টু এক্স। তাহলে আমরা যে কোনো একটা সাইড যেটা ইচ্ছা, আমি ধরলাম যেটা ইচ্ছা, তাহলে বিডি ইকুয়াল টু যদি এক্স ধরি, যে বিডি ইকুয়াল টু এক্স, তাহলে এই যে সিডি ইকুয়াল টু কত? 1000 মাইনাস এক্স, কারণ টোটাল জায়গাটা হচ্ছে 1000 মিটার, তার মধ্যে এইটুকু যদি এক্স বাদ দিই তাহলে এইটুকু হচ্ছে আমার 1000 মাইনাস এক্স। আমাদের টার্গেট কিন্তু ভ্যালু অফ এইচ বের করা, আমরা কিন্তু এইচ এর মানটা বের করব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তাহলে আমরা এইচ কে এবং এক্স কে নিয়ে এই ত্রিভুজ থেকে একটা সমীকরণ তৈরি করব, এবং একইভাবে এই ত্রিভুজ থেকেও একটা সমীকরণ তৈরি করব, এবং এই সমীকরণ থেকেই আমরা কিন্তু এইচ এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা কি এই প্রশ্নটা বুঝতে পারছি? এই যে প্রশ্নটা আমরা আঁকলাম, কিভাবে আঁকলাম আমরা বুঝতে পারছি। একটা প্রশ্ন যদি আমরা ভালোভাবে বুঝে যাই তাহলে এর পরবর্তী যে প্রশ্নগুলো হবে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। এই জন্য এই প্রশ্নটাতে আমরা একটু বেশি সময় নিচ্ছি। ওকে, তাহলে এখন আমরা এই যে ত্রিভুজ এসিডি এর মধ্যে যদি বলি, ত্রিভুজ এসিডি এর মধ্যে, ওকে, ত্রিভুজ এসিডি এর মধ্যে আমরা কি লিখতে পারি? আমি যেহেতু বলেছি আমরা এই যে 1000 মাইনাস এক্স আর এই যে এইচ নিয়ে কথা বলবো, তাহলে এটা হচ্ছে আমার থেটা 60 ডিগ্রি, তাহলে নিঃসন্দেহে থেটার বিপরীত এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে আমি ট্যান থেটা নিয়ে কাজ করব। তাহলে ট্যান 60 ইকুয়াল টু কি লিখতে পারি? ট্যান 60 ইকুয়াল টু লিখতে পারি লম্ব, লম্ব মানে এইচ, আর ভূমি কি? 1000 মাইনাস এক্স। আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে ট্যান 60 মান কত? ট্যান 60 আমরা বের করতে সবাই শিখেছি, পূর্বের ভিডিওগুলোতে আমরা বিস্তারিত বলেছি এগুলো। তাহলে ট্যান 60 কি আমরা কি ধরবো? 0.139, 9 পড়ছে, 9 কে আমরা 3 তে ভাগ করবো, তারপরে রুট চাপালে √3। ট্যান 60 এর মান হচ্ছে √3 ইকুয়াল টু এইচ বাই 100 মাইনাস 1000 মাইনাস এক্স। ওকে, আমাদের এক্স বের করা কিন্তু উদ্দেশ্য নয়, আমাদের এইচ বের করা উদ্দেশ্য। এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করে রাখবো একটা সমীকরণ নিয়ে আসার জন্য। তাহলে আমি এখান থেকে যদি লিখি বা, তাহলে যদি লিখি √3 ইন্টু 1000 মাইনাস √3x ইকুয়াল টু, এর নিচে কত আছে? 1, তাহলে এইচ এইচ। ওকে, তাহলে বা √3 আমি যদি √3x টা এদিকে নিয়ে যাই আর এইচটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়? √3 ইন্টু 1000 মাইনাস এইচ ইকুয়াল টু √3x, এদিকে এসে কি হলো? √3x। ওকে, আশা করি যে এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের টার্গেট হলো কার ভ্যালু বের করা? এক্স এর ভ্যালুটা বের করা। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়? আমি যদি এই জায়গাতে একটু লিখি, এটাকে টেনে নিয়ে আসলাম এখানে, তাহলে বা এক্স ইকুয়াল টু কি হয়? √3 ইন্টু 1000 মাইনাস এইচ বাই √3। ওকে, আমরা কার ভ্যালু পেলাম? এটা আমরা এক্স এর ভ্যালু পেলাম, সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে 1।
তাহলে আমরা কি এই জায়গাটুকু বুঝতে পেরেছি সবাই? আমরা কি করলাম একটু যদি রিভিশন দেই, এই জায়গাতে আমরা কি কি করেছি। আমরা এখানে tan 60 এর ভ্যালু বের করেছি, লম্ব বাই ভূমি h বাই 1000 মাইনাস x। আমরা tan 60 এর মান বসাইছি √3, আর গুণন করেছি এই যে h এর সাথে 1 গুণ করলে h কে h, আর এটার সাথে √3 এর সাথে 1000 গুণ করলে √3 ইন্টু 1000, আর √3 এর সাথে x গুণ করলে √3x। এখন আমরা x এর ভ্যালু যেহেতু বের করে নিয়ে আসতে চাই, তাহলে √3x টাকে এদিকে প্লাস করে নিয়ে গেলাম, আর এইচটাকে এদিকে মাইনাস করে নিয়ে আসলাম। তাহলে এদিকে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, তাহলে এই √3টা জাস্ট ভাগ হয়ে আসবে, এই যে √3 ইন্টু 1000 মাইনাস এইচ বাই √3, সমীকরণ নাম্বার দিচ্ছি 1। তাহলে আমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছি। একইভাবে আমরা যদি ত্রিভুজ এ বি ডি এর মধ্যে যাই, কোন ত্রিভুজের মধ্যে একটু দেখে নিই আমরা সবাই, একটু দেখি যে ত্রিভুজ এ বি ডি কোন ত্রিভুজটা, এই যে ত্রিভুজ এ বি ডি। এই ত্রিভুজে আমার এটা হচ্ছে এবার লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লম্ব h বাই ভূমি হচ্ছে কত, x। তাহলে tan 30 এর মান কত আমরা জানি 1/√3। ওকে, তাহলে 1/√3 ইকুয়াল টু h বাই x। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, তাহলে x থেকে x ইকুয়াল টু h√3, সমীকরণ নাম্বার 2। এখন আমরা দেখতে পাচ্ছি সমীকরণ 1 এরও বাম দিকে x, সমীকরণ 2 এরও বাম দিকে x। তাহলে দুই দিকে যেহেতু বাম পক্ষ যেহেতু সমান, অতএব ডান পক্ষটাও কি হবে, সমান হবে। তাহলে আমি যদি লিখি 1 ও 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। ওকে, এই যে লিখলাম। তাহলে কি পাই এখান থেকে, এখান থেকে আমরা পাচ্ছি h√3, এই যে 2 নম্বর সমীকরণ, আর এটা কি পাচ্ছি, √3 ইন্টু 1000 মাইনাস h বাই √3। এখন যদি এটাকে আর গুণন করি, তাহলে এর নিচে 1 আছে, আর তাহলে এটার সাথে এটা গুণ, আর √3 এর সাথে এটা গুণ, তাহলে h√3 ইন্টু √3, h√3 ইন্টু √3 ইকুয়াল টু এদিকে কত হচ্ছে, √3 গুণিত 1000 বিয়োগ h। ওকে, তাহলে বা এখানে কি হচ্ছে, √3 কত হলো 3, তাহলে 3h, আর এই h যদি এদিকে নিয়ে আসি প্লাস h ইকুয়াল টু √3 গুণিত 1000। ওকে, তাহলে বা 4h, এই যে 4h 3h আর h তাহলে কত হলো 4h ইকুয়াল টু 1000 গুণিত √3। তাহলে বা h ইকুয়াল টু, এই যে আমরা রেজাল্ট পেয়ে গেছি 1000 গুণিত √3 বাই 4, ভাগ হয়ে চলে আসলো। এখন যদি আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিই, ক্যালকুলেটরের সহযোগিতা নিয়ে যদি আমরা রেজাল্টটা করতে চাই, যদি এই প্রশ্নটা এইভাবে অ্যান্সার করে রেখে দিই যে 1000কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 250, 1000কে 4 দিয়ে ভাগ করলে 250 √3, এভাবে অ্যান্সার করে রেখে দিলেও কিন্তু হবে 250 √3 মিটার। ওকে, এখন আমরা যদি এটাকে দশমিক আকারে নিয়ে আসতে চাই, যে না আমরা টোটাল ভ্যালুটা চাই, তাহলে আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিচ্ছি। 250 √3 ইকুয়াল টু হচ্ছে 433.01 মিটার, বা 013, 01013 নিলাম, 0127 ছিল, যেহেতু 2 এর পরে 5 এর বেশি রয়েছে, আমরা এখানে 1 যোগ করে 3 দিলাম, 013 মিটার। এভাবে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারি। তাহলে কি আমরা এই যে প্রশ্নটা করলাম, কিভাবে করলাম আমরা কি বুঝতে পেরেছি? এটা অনেকভাবে কিন্তু হিসাব নিকাশ করা যায়। কেউ যদি মনে করে না আমি এক্স এর মান এখানে সমান না করে দুই জায়গাতে আমি এইচ কে বাম দিকে রাখবো, এইচ কে বাম দিকে রেখে ডান পক্ষ রেখে আমি আগে এক্স এর মান বের করব, এক্স এর মান বের করে পরবর্তীতেও কিন্তু এইচ এর মানটা বের করা যায়। আমরা সরাসরি এইচ এর মান যেহেতু বের করতে চাচ্ছি, আমরা এক্স এর মানে যাচ্ছি না, এই জন্য সরাসরি এইভাবে আমি কাজটা করে ফেলেছি। আশা করি বিষয়টা, অঙ্কটা তোমরা ওকে। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা কয়েকটা বিষয় একটু জেনে নেব। সেটা হচ্ছে আমি যদি বলি যে এই পয়েন্টটা এই জায়গাতে একটা উন্নতি কোণ তৈরি করেছে, এই 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 পয়েন্টটা, এই যে এই শীর্ষটা, আমি যদি বলি যে এখানে একটা উন্নতি কোণ তৈরি করেছে, এই যে একটা উন্নতি কোণ এখানে তৈরি করেছে, এখানে ধরি এখানে, তাহলে এই যে উন্নতি কোণ তৈরি করেছে আমরা ধরলাম এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এরপরে যদি এই জায়গা থেকে আমি এগিয়ে আসি এখানে, তাহলে এই জায়গাতে আবার একটা উন্নতি কোণ যদি আমি তৈরি করাই, খেয়াল করতে হবে এই যে আমার এই যে অতিভুজটা, এই অতিভুজ যত ছোট হয়ে আসছে কোণের মান কিন্তু তত বড় হয়ে আসছে। এই জন্য যেই বিন্দুর শীর্ষ কোণটা, যেই বিন্দুর উন্নতি কোণটা আমরা আঁকছি, আমরা যদি ওই বিন্দুর দিকে এগিয়ে যাই, কোনো দূর থেকে এগিয়ে যাই, তাহলে উন্নতি কোণের মানটা কিন্তু বাড়তে থাকে, এবং ওই শীর্ষ বিন্দু যেখানে আছে সেখান থেকে যদি আস্তে আস্তে পিছিয়ে যাই, তাহলে উন্নতি কোণের মানটা কিন্তু ছোট হতে থাকে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, চিত্র আঁকার সময় কিন্তু আমাদের এগুলো কাজে দেবে। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। কি বলছে,
যে ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা কত? ওকে, তাহলে আমরা একটা এখানে আমরা একটা স্তম্ভ এঁকে নেই। ওকে, আমরা এখানে একটা স্তম্ভ এঁকে নিলাম। এই যেটা একটা স্তম্ভ বলছে ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের, এই যে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তো আমি এই জায়গাতে একটা 60 ডিগ্রি কোণ আঁকলাম। ওকে, এই যে এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকলাম। কি কোণ বলেছে? উন্নতি কোণ। এই শীর্ষের উন্নতি কোণ তাহলে কোথায় হচ্ছে? এই যে ভূমির সমান্তরাল রেখার উপরে। উন্নতি কোণ বলেছে উপরে, তাহলে কত ডিগ্রি বলেছে? এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে এই যে এই স্থান থেকে 25 মিটার পিছিয়ে যাব, কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝতেই পারছি দূরে সরে যাচ্ছে, দূরে সরে গেলে আমার অতিভুজের মানটা বড় হবে, সেক্ষেত্রে আমার কি হবে? কোণটা ছোট হয়ে যাবে। তাহলে এই যে এখান থেকে দূরে সরে গেলাম, কত মিটার দূরে সরলাম? 25 মিটার। বলছে উন্নতি কোণটা কত? উন্নতি কোণটা বলে দিয়েছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে এই জায়গাটুকুর ভ্যালু আমার দেওয়া হয়েছে। বলছে স্তম্ভটির উচ্চতা কত? আমি যদি এখানে নাম্বারিং করি এ বি সি ডি। ওকে, তাহলে এ বি উচ্চতা, তাহলে এ বি ইকুয়াল টু হট, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে আমরা চিত্রটা যদি এঁকে ফেলতে পারি, তাহলে এই ধরনের প্রবলেমগুলো উত্তর করা একদমই আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই প্রবলেমটা উত্তর করতে চাই, তাহলে এই যে সিডির ভ্যালু দেওয়া আছে আমার কত? 25। তাহলে আমার এ বির ভ্যালুটা বের করতে হবে। তো আমি ধরে নিলাম যে বিসি ইকুয়াল টু আমার এক্স। ধরে নিলাম যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন সূত্র ফেলবো তখন যেহেতু এটুকু আমার প্রয়োজন হবে, এই জন্য আমি ধরে নিলাম বিসি ইকুয়াল টু এক্স। তাহলে বিডি ইকুয়াল টু কত? বিডি ইকুয়াল টু এক্স প্লাস এই যে এটুক এক্স, এটুক 25। তাহলে পুরোটুকু যখন দেওয়া থাকে একদিক ধরি, তখন আমরা বাকি অংশটা কি করি? বিয়োগ করে দিই পুরোটুকু থেকে। এখন যেহেতু আলাদা আলাদা, এখানে এক্স এখানে হচ্ছে 25, তাহলে আমরা আলাদা আলাদা করেই বলতে পারি যে কোনটুকু আসলে কত? এক্স প্লাস 25। ওকে, পুরোটুকু। আর এইটাকে আমরা ধরলাম এইচ। ওকে, এখন আমরা যদি ত্রিভুজ এবিসি, আমরা সরাসরি চলে যাচ্ছি লেখার যে বিষয়গুলো এখানে, এ বি হচ্ছে একটি স্তম্ভ, শীর্ষবিন্দু এ, এই বিসির সি বিন্দুতে উন্নতি কোণ, এগুলো কিন্তু সহজেই 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, এগুলো সহজেই কিন্তু লেখা যায়, সেদিকে আমি যাচ্ছি না। তা আমি যদি তো প্রথমে ত্রিভুজ এবিসি, উদ্দেশ্য কি আমাদের? এইচ বের করা। তাহলে আমরা যদি বলি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এই যে 60 ডিগ্রি কোণ, তাহলে আমার টার্গেট হচ্ছে এইচ আর এক্স নিয়ে কথা বলা। তাহলে কি আমার দেখতে হবে কোন দুটো নিয়ে আমার কথা বলতে হবে? তাহলে এইচ এবং এক্স নিয়ে, আমার উদ্দেশ্য এইচ বের করা। তাহলে এইচ এবং এক্স নিয়ে যদি আমি কথা বলতে চাই এখানে, তাহলে আমরা tan 60 ইকুয়াল টু বলতে পারি tan 60 ইকুয়াল টু এইচ বাই লম্ব বাই ভূমি, তাহলে এইচ বাই এক্স। ওকে, তাহলে tan 60 এর মান কত? tan 60 এর মান হচ্ছে √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। এই জায়গাতে আমি কিন্তু যে কোনো একটার ভ্যালু কিন্তু আমরা বের করে রাখতে পারি, এতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি যেটা খুশি সেটার ভ্যালু বের করতে পারি। যেহেতু আমরা এইচ বের করবো, এই জন্য এক্সট্রার ভ্যালু আমরা কিন্তু বের করে রেখে দেবো, যাতে এইচ এর মানটা সরাসরি বের হয়ে যায়। কেউ যদি মনে করে না আমরা এইচ এর মান বের করে রাখবো, পরবর্তীতে এক্স এর মান বের করে তারপরে এইচ এর মান বের করবো, করা যায় এটা। তো ওকে, আমি এই জায়গাতে এক্স এর মান বের করে রাখতে চাই, তাহলে বা আমি যদি আরো গুণন করি, তাহলে x√3 ইকুয়াল টু এইচ, বা x ইকুয়াল টু এইচ বাই √3। এটাকে আমরা লিখতে পারি সমীকরণ নাম্বার 1। ওকে, এখন আমরা একইভাবে যদি এই যে আমাদের পুরো ত্রিভুজটাতে যাই, ত্রিভুজ এবিডি পুরো ত্রিভুজটাতে যদি যাই, তাহলে এখানে যদি আমি লিখি ত্রিভুজ এবিডি, কি পাচ্ছি এখানে? ত্রিভুজ এবিডি এই পুরো ত্রিভুজটাতে আমরা কি পাচ্ছি? এই যে এটা থিটা, তাহলে এটা হচ্ছে আমার এইচটা হচ্ছে লম্ব, আর ভূমিটাকে এক্স প্লাস 25। তাহলে আমরা পাচ্ছি এখানে tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্বকে, এখানে লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এক্স প্লাস 25। ওকে, তাহলে এখানে tan 30 এর মান কত? বা tan 30 এর মান হচ্ছে আমার 1/√3 ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 25। ওকে, এখন যদি আমরা আর গুণন করি এখানে, তাহলে এইচ এর সাথে কে গুণ হবে? এইচ এর সাথে গুণ হবে √3 আর এক্স প্লাস 25, সাথে 1 গুণ করলে তাহলে এক্স প্লাস 25 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? h√3। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে বা এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? h√3 মাইনাস 25, সমীকরণ নাম্বার 2। একই ধাঁচ, অর্থাৎ আগের যে প্রবলেমটা আমরা খুললাম এখানেও কিন্তু সেম, জাস্ট একটা সমীকরণ দাঁড় করাতে হবে, যে সমীকরণ দুটাকে সমাধান করে আমরা কি করতে পারবো? এইচ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তারপরে যদি মনে করি যে এইচ এর ভ্যালু আমরা বসে এক্স এর ভ্যালু বের করতে বলেছি, তাহলে আমরা সেক্ষেত্রেও কিন্তু করতে পারি আর কি কাজগুলো। ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি দুই সমীকরণের বাম পক্ষগুলো হচ্ছে এক্স, তাহলে ডান পক্ষগুলো হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি দুই সমীকরণকে আমরা নিয়ে যদি আমরা বলি
যে দুই সমীকরণের বাম পক্ষ হচ্ছে x, তাহলে ডান পক্ষগুলো যদি সমান তাই বলি, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, h√3 সমান এটা। তাহলে আমরা যদি লিখি যে h√3 এই সমীকরণের ডান পক্ষ সমান এই সমীকরণের ডান পক্ষ, h√3 মাইনাস 25। এখন যদি আমরা আর গুণন করি, তাহলে h এর সাথে এখানে 1 আছে, এই নিচে 1 আছে, তাহলে h ইকুয়াল টু এখানে কি পাচ্ছি, h√3 ইন্টু √3 মাইনাস 25 ইন্টু √3। ওকে, তাহলে বা আমরা এখানে কি পাচ্ছি, h√3 ইকুয়াল টু কত হলো, তাহলে এটা 3h, তাহলে h আর এই 3h এদিকে মাইনাস হয়ে আসলে কি হবে, মাইনাস 3h ইকুয়াল টু মাইনাস 25√3। এটুকু আশা করি আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি হিসাবটা এখানে এবার করি, তাহলে কি দাঁড়াচ্ছে, ইকুয়াল বা এখানে h থেকে 3h বাদ দিলে মাইনাস 2h ইকুয়াল টু 25√3, বা h মাইনাস 25√3, মাইনাস মাইনাস দুই থেকে ক্যান্সেল করে দিলাম, তাহলে h ইকুয়াল টু কি থাকে, 25√3/2। ওকে, তাহলে রেজাল্টটা কত পাচ্ছি আমরা, তাহলে 25√3/2 আমরা যদি এইভাবে অ্যান্সার করে রাখি, করে রাখতে পারবো। তবে আমরা যদি এটাকে ক্যালকুলেটরের সহযোগিতা নিয়ে আমরা যদি দশমিক আকারে যদি মানটা নিয়ে আসতে চাই, তাহলে 25√3 ডিভাইড বাই 2, তাহলে রেজাল্টটা আসে 21.65। কত রেজাল্ট আসলো, 21.65। এই যে যেহেতু মিটারে ছিল, আমরা এটা কি করতে পারি, এত মিটার। ওকে, তাহলে আমরা আশা করা যায় এই প্রশ্নটার উত্তর আমরা বুঝতে। ওকে, আমরা এখন যদি নেক্সট প্রশ্নটা দেখি যে কি বলছে, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এটা অঙ্ক আমি করে দেব না, এটা তোমরা উত্তর করবে এবং উত্তর করে এটা কমেন্ট আকারে জানাবে। সেম টাইপের প্রশ্ন আমি যদি একটু এঁকে দেখাই, যে এটা একটা মিনার, এই যে এটা একটা মিনার দেওয়া আছে, বলছে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, তার মানে এখানে একটা উন্নতি কোণ তৈরি হয়েছে আগে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এই যে এটা একটা কোণ তৈরি হয়েছে এখানে 45 ডিগ্রি উন্নতি কোণ, মিনারের শীর্ষের উন্নতি কোণ সবসময় ভূমির সমান্তরাল রেখার উপরে 45 ডিগ্রি। বলছে এখান থেকে যদি 60 মিটার এগিয়ে যাওয়া যায়, এই যে 60 মিটার এগিয়ে যাওয়া যায়, তাহলে কোণটা কত ডিগ্রি হচ্ছে, কোনটা 60 ডিগ্রি হচ্ছে। এই একই টাইপের প্রশ্ন আমরা যেটা করলাম, একটু 60 মিটার। তাহলে কি বলছে যে কোনো স্থান থেকে, এই যে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে গেলে উন্নতি কোণ 45 ডিগ্রিতে। আমরা জানি যে যত কাছে এগিয়ে যাব আমাদের কোণের মানটা তত বাড়তে থাকবে। মিনারটির উচ্চতা মিনারটির উচ্চতা বের করতে বলেছে। তাহলে আশা করা যায় এই প্রশ্নটার উত্তর সবাই পারবো, এবং আশা করা যায় যে উত্তরটা করে আমরা কমেন্ট আকারে লিখবো আর কি। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে, বলছে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত, আমরা একটা নদী, তাহলে এই যে এটা নদীর এক পার, এটা হচ্ছে নদীর আর এক পার। ওকে, তাহলে এই স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখছে যে, একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ার, এই যে এখানে একটা টাওয়ার রয়েছে, বলছে এই টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে এই যে এটা আমরা ধরলাম এটা হচ্ছে নদী, তাহলে এই যে টাওয়ারের উন্নতি কোণটা কত ডিগ্রি, এখানে টাওয়ারের উন্নতি কোণটা হচ্ছে এখানে 60 ডিগ্রি। ওকে, এতে কোনো সমস্যা নাই, আমরা বুঝে গেছি এটা। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, তাহলে এখান থেকে আবার সে করছে কি, 32 মিটার পিছিয়ে যাচ্ছে, এই যে 32 মিটার পিছিয়ে গেল, 32 মিটার পিছিয়ে গেল। আমরা বুঝতে পারছি যত দূরে যাব উন্নতি কোণের মান তত কম হয়ে যাবে। তাহলে এখান থেকে এই যে এই জায়গাতে আবার আমরা গেলাম, এই যে এই কোণটা কত ডিগ্রি হলো, কোণটা বলছে এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আমরা একই চিত্র, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই জিনিস পাচ্ছি। এখানে বলছে টাওয়ারের উচ্চতা h এবং হচ্ছে নদীর বিস্তার, এই যে নদীর বিস্তার মানে কোনটুকু, এই যে এইটুকু, x ইকুয়াল টু হোয়াট। তা আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেখান থেকে তো h এর মান বের করলাম, h এর মান বের করে যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিলেই কিন্তু আমাদের 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণটা ছিল, সেই সমীকরণে আমরা h এর মানটা বসিয়ে দিলেই কিন্তু আমরা ওখান থেকে কার ভ্যালুটা পেয়ে যাই, আমরা কিন্তু ওখান থেকে x এর ভ্যালুটা পেয়ে যাই। সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই কিন্তু এই উত্তরগুলো করতে পারি। তাহলে আমরা আশা করা যায় যে এই দুটো প্রশ্নের উত্তর আমি যে দুটো বললাম এই দুটো কমেন্ট করে আমরা জানাবো। ওকে, তাহলে আমরা চিত্রটা যদি বুঝে যাই যে একটি নদীর কি বলছে, যে এক তীরে দাঁড়িয়ে আরেকজন লোক দেখলো, একজন লোক যে আরেকটা মিনার আছে, মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, সেখান থেকে 32 মিটার পিছিয়ে গেল, কোণটা হয়ে গেল 30 ডিগ্রি। চিত্র যদি কমপ্লিট হয়ে যায় আশা করা যায় এগুলো উত্তর করা কোনো ব্যাপারই নয়। ওকে,
তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর আশা করা যায় যে করতে পারি। ওকে, আমরা যদি এর পরের প্রশ্নটা দেখি তাহলে কি পাচ্ছি আমরা এখানে। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করে। এরকম একটা প্রবলেম কিন্তু আমরা এর আগে একদিন করেছি, এর আগের ভিডিওতে। সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য কথা বলেছিলাম যে গাছটির ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ তৈরি না করে মাটির সাথে যে কোণটা তৈরি করে সেটা দিয়েছিলাম, মাটির সাথে। তো এখানে কিন্তু আমরা বলছি যে গাছটির ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ একটি গাছ, এই যে একটি গাছ আমরা এখানে নিলাম, বলছে এই গাছটা এমন ভাবে ভেঙে গেল যে এই যে এখান থেকে ভেঙে গেল, এই ভেঙে যে এখান থেকে গাছটা এখানে পড়ে গেল, তাহলে পড়ে যে ছুটে গেল না, যে মাটিতে ঠেকে গেল। আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম ওখানে কিন্তু এই জায়গার কোণটা দিয়েছিলাম যে মাটির সাথে কোণ তৈরি করে, কিন্তু এবার বলছি না যে ভাঙা অংশ, এই যে ভাঙা অংশটা পড়ে গেল এখানে, এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে একটা কোণ তৈরি করেছে, সেই কোণটা হচ্ছে কত ডিগ্রি বলেছি, 30 ডিগ্রি। ওকে, বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত। তো এই যে পুরো গাছটি, তো এই পুরো গাছটি কিন্তু পড়েছে এখানে এসে, এইটুকু লেগে এখানে দাঁড়িয়ে আছে আর এইটুকু পড়ে গেছে। তা আমি ধরলাম যে এইটুকু হচ্ছে আমার, আমি ধরলাম এইটুকু হচ্ছে আমার সাপোজ এইচ, আর এখানে ধরলাম হচ্ছে এক্স। তাহলে পুরো গাছটির দৈর্ঘ্য কত, এইচ প্লাস এক্স। কেউ যদি মনে করে না আমি এভাবে ধরবো না, আমি হচ্ছে পুরো গাছটার দৈর্ঘ্য ধরবো হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে এইচ। কেউ যদি মনে করে যে না পুরো গাছটার দৈর্ঘ্য আমি একবারে এইচ বের করতে চাই, যে এখান থেকে এই যে এখান থেকে এই পুরো গাছটার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এইচ। ওকে, আর এইটুকু হচ্ছে ধরলাম হচ্ছে এক্স। এইটুকু এই যে এখান থেকে এই জায়গা থেকে এখান থেকে এই জায়গাটুকু ধরলাম এক্স। তাহলে এইটুকু যদি এক্স হয় তাহলে নিঃসন্দেহে এইটুকু আমার এক্স, আর এখান থেকে এই যে এখান থেকে এই জায়গাটুকু কত হবে, এখান থেকে এই জায়গাটুকু হবে হচ্ছে এইচ মাইনাস এক্স। কেন এইচ মাইনাস এক্স, কারণ পুরো গাছটা যদি হয় আমার এইচ, তার মানে এই ভাঙা অংশটুকু যদি হয় এক্স, তাহলে এইটুকু হবে কত, এইচ মাইনাস পুরো এইচ থেকে এক্স বাদ। এভাবেও কিন্তু ধরতে পারি। ওকে, আমরা এভাবেই করার চেষ্টা করি। তাহলে আমি যদি ধরি এখান থেকে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, তাহলে পরে আমার বের করতে হবে এ বি ইকুয়াল টু হট, আর এ বি ইকুয়াল টু কিন্তু এইচ। এখানে এই যে গাছটা ডি বিন্দুতে ভেঙে যে সিডি অংশ এখানে পড়ে গেল, এই বিডি অংশ এবং সিডি অংশ 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। লেখার কাজগুলো আমরা করতে পারবো আশা করা যায়। এখন বলছে এটা গাছের গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে, বলছে 12 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। এই যে 30 ডিগ্রি কোণ করে বলছে গাছের গোড়া থেকে, এই যে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা একেবারেই সহজ। আমরা একবার এখান থেকে এক্স এর মান বের করব, একবার এখান থেকে এইচ মাইনাস এক্স এর মান বের করবো, অর্থাৎ একবার সিডির মান বের করবো, একবার বিডির মান বের করবো, দুটোকে যোগ করলেই কিন্তু আমরা করে ফেলতে পারবো। এই জায়গাতে কোনো ত্রিভুজের একটি কোণ দিয়ে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ দিয়ে যে কোনো একটা বাহুর মান যদি বলে দেয়, সমকোণী ত্রিভুজের, আবারও বলছি, সমকোণী ত্রিভুজের একটি কোণ দিয়ে, সূক্ষ্মকোণের একটা মান দিয়ে যে কোনো একটা বাহুর মান যদি বের করে বলে দেয়, বাকি দুটো বাহুর মান আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে, এই যে এই জায়গাতে আমাদের কি দিয়েছে, আমাদের এই 30 ডিগ্রি কোণ যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের থিটার বিপরীত, 12 হচ্ছে এই বিসি হচ্ছে লম্ব। আমি যদি বিডির মানটা বের করতে চাই, ভূমি বের করতে চাই আগে, তাহলে আমার লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। তাহলে কি সূত্র ফেলবো, ট্যান থিটা। তাহলে ট্যান 30 ইকুয়াল টু লম্বকে, এখানে লম্ব হচ্ছে আমার বিসি, আর ভূমিকে, ভূমি হচ্ছে বিডি। ওকে, ভূমি হচ্ছে বিডি। তাহলে বা আমার tan 30 মানে কত, tan 31/√3 ইকুয়াল টু বিসির মান কত, আমার বিসির মান হচ্ছে 12, আর বিডির মান কত, বিডির মান হচ্ছে আমার এইচ মাইনাস এক্স। ওকে, এখান থেকে এইচ মাইনাস এক্স এর, অথবা কেউ যদি বলে না আমি এইচ মাইনাস এক্স কিচ্ছু ধরবো না, আমি এখান থেকে সরাসরি বিডির মান বের করবো, তাও কিন্তু করতে পারে, সরাসরি বিডির মান বের করে বিডির মান রেখে দিবে আর কি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বা এইচ মাইনাস এক্স ইকুয়াল টু 12√3 আর গুণন করলাম। ওকে, তাহলে আমরা এই জায়গাতে এইচ মাইনাস এক্স এর মানটা কিন্তু পেয়ে গেলাম। একইভাবে তাহলে আমি এখান থেকে বা কি লিখতে পারি, বা এইচ ইকুয়াল টু 12√3 প্লাস এক্স। এখন আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে যদি এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। এটা 1 নম্বর সমীকরণ আমরা রাখলাম। আবার যদি একই ত্রিভুজে আমরা যদি এটা বলি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে এটা কোনো বিপরীত লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে সাইন 30 ইকুয়াল টু কি লিখতে পারি, লম্ব, লম্বকে বিসি, আর অতিভুজ হচ্ছে সিডি। তাহলে আমরা কি করতে পারি, এখানে সাইন থিটার মান হচ্ছে 1/2, তাহলে ইকুয়াল টু বিসির মান হচ্ছে 12, আর সিডির মান কত, এক্স। তাহলে বা এক্স ইকুয়াল টু কত, 12 দুগুণে 24। ওকে,
তাহলে এই যে এক্স এর ভ্যালুটা, এই এক্স এর মানে আমাকে যদি বলতো যে ভাঙা অংশের দৈর্ঘ্য কত নির্ণয় করে, আমরা কিন্তু উত্তর করে ফেলেছি ভাঙা অংশের দৈর্ঘ্য কত বের করে। যদি বলে থাকি যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, এখানে এক্স এর মানটা বসায় দিলে আমরা যদি এই যে এখানে এক্স এর মান আমরা পেয়েছি, আমরা যদি এইচ মাইনাস এক্স বের করি, এইচ মাইনাস এক্স, তাহলে 12√3 কিন্তু এইচ মাইনাস আমরা পেয়ে গেছি যে ভাঙা অংশের দৈর্ঘ্য এইচ মাইনাস এক্স টুকু হচ্ছে, সরি দণ্ডায়মান অংশ এইচ মাইনাস এক্স। এখন আমাকে বের করতে হবে এইচ এর ভ্যালু, টোটাল গাছটির দৈর্ঘ্য। তাহলে কি করবো আমরা, এক্স এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে এক্স এর মান কোথায় বসাবো, 1 এ বসায়া, 1 এ বসাই। ওকে, তাহলে কি হবে, বা এইচ ইকুয়াল টু 12√3 প্লাস এক্স এর মান কত, 24। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেটরের সহযোগিতা নিই, তাহলে কি আসে, আমরা যদি লিখি 12√3, ওকে, তাহলে 12√3 প্লাস 24 ইকুয়াল টু কত আসলো, ইকুয়াল টু আসলো 44.784। 784 এর পর ছিল 6, তাহলে আমি যদি 3 দশমিক পর্যন্ত মান নিই, 4 এর পর যেহেতু 6 আছে, 5 বা 5 এর থেকে বেশি, তাহলে আমি এটা কি করতে পারি, আমি এই 4টাকে আমি লিখতে পারি 5, এবং এই মানগুলো সাধারণত প্রায় দিয়ে উত্তর করলে ভালো হয়, যে সাথে যদি একটা লিখে দিই প্রায়, যেটা যেহেতু অ্যাবসোলিউট ভ্যালু না, এটা হচ্ছে প্রায় আমরা লিখতে পারি এই জায়গাগুলো। তাহলে এত মিটার আমরা অ্যান্সার করে ফেলেছি। আশা করা যায় এই প্রশ্নের উত্তর আমরা বুঝতে পেরেছি। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব সহজেই কিন্তু উত্তর করতে পারবো। ওকে, আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলাম, সেই প্রশ্নগুলোর উপরে সৃজনশীলগুলো কিভাবে পরীক্ষায় আসে, আমরা যদি সেই জিনিসটা একটু দেখতে চাই, আমরা যদি একটু দেখি, উত্তরগুলো তোমরা নিজেরাই পারবে এবং আশা করি উত্তরগুলো করে কমেন্ট আকারে জানাবে, এতে করে আরেকজন কিন্তু উপকৃত হবে। এখানে কি বলছে, একটি নদীর এক তীরে এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। ওকে, তাহলে আমরা যদি চিত্র এটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কেমন দাঁড়ায় একটু দেখি। আমি সাপোজ ধরলাম যে এই যে এটা হচ্ছে আমাদের নদী, সোজাসুজি এটা, এখানে লোকটা দাঁড়িয়ে আছে, আর এই যে এখানে একটা গাছ। তাহলে এইখানে এখানে কি বলছে যে 150 মিটার একটা গাছ আছে এখানে, এই যে আমরা ধরলাম এই জায়গাতে একটা গাছ আছে, এই গাছটা হচ্ছে কত মিটার, 150 মিটার। ওকে, এই যে 150 মিটার একটা গাছ। তো বলছে যে ঠিক সোজাসুজি অবস্থিত একটি গাছের শীর্ষের উন্নতি কোণ, তাহলে এখান থেকে এই যে এই শীর্ষটার উন্নতি কোণ হচ্ছে, এই যে শীর্ষটার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে এই জায়গাটুকু কি আমরা বুঝতে পেরেছি? ওকে, এখন বলছে লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। তাহলে এখান থেকে লোকটা একটা নৌকা নিল। তাহলে এটা যদি এই যে এই নদীটা, তো এটা তো গাছটা তো উপর দিকে গেছে, এখানে তো 3D চিত্র আঁকা সম্ভব না, আর এই নদীটা তো এদিকে গেছে, তাই না? এই যে নদীটা চলে গেছে, নদীর পাড় ধরে, নদীর পাড় এখান দিয়ে, এই যে এখান দিয়ে নদী চলে গেছে। ওকে, তো বলছে যে এই যে লোকটি নৌকা যোগে এখান থেকে যাত্রা শুরু করছে, যেতে 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 সোজাসুজি তো যেতে পারবে না, স্রোতে তাকে টেনে নিয়ে যাচ্ছে, এদিকে টেনে নিয়ে যাচ্ছে। তো লোকটা এখান থেকে যেতে যেতে, এই যে এখান দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে এই সোজাসুজি না এসে এখান থেকে বলছে 10 মিটার দূরে। তাহলে কি বলছে, স্রোতের কারণে লোকটি গাছ থেকে এই যে 10 মিটার দূরে, এখানে এই 10 মিটার দূরে এখানে কি করলো, এই জায়গাতে এসে সে নৌকাটা ভিড়লো। তাহলে এখান থেকে এই জায়গাটুকু কত মিটার, এখান থেকে এই জায়গাটুকু হচ্ছে, এখানে যদি এই জায়গাতে লিখি এটা, এখান থেকে এই জায়গাটুকু হচ্ছে 10 মিটার। আমরা কি এই চিত্রটা বোঝাতে পেরেছি? তাহলে সে কি করলো, এইখান থেকে নৌকা নিয়ে যাত্রা শুরু করলো। উদ্দেশ্য ছিল কিন্তু এই গাছের গোড়ায় যাওয়া, কিন্তু স্রোতের কারণে লোকটা একটু, স্রোত যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, স্রোতের কারণে লোকটা কোথায় গেল, এখান থেকে এই জায়গাতে এসে লাগলো, অর্থাৎ এই যে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে এই জায়গাতে এসে সে ভিড়লো আর কি। তাহলে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। চিত্র সম্ভবত আমরা দেখে ফেলেছি। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এ বি সি, আমি যদি এখানে বলি ডি, তাহলে কি দাঁড়ালো, আমরা দেখতে পাচ্ছি এসি হচ্ছে আমাদের যে গাছ, এর গাছের শীর্ষের উন্নতি কোণ এখানে হচ্ছে কোণ এবিসি, অর্থাৎ কোণ 30 ডিগ্রি।
আমরা এটাও বুঝতে পেরেছি। এবং লোকটি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গাছের গোড়া থেকে 10 মিটার দূরে এই যে ডি বিন্দুতে মিলিত হয়েছে, এটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। তাহলে এই যে বর্ণনাগুলো এবং এই বিষয়গুলো আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখান থেকে একটা বিষয় আমরা যদি বলি যে এখান থেকে এই যে প্রথম চিত্র থেকে আমরা যদি একটু বলে দেই একটু সুবিধা দেওয়ার জন্য, নদীর বিস্তার নির্ণয় করো। প্রথম চিত্র এবিসি থেকে এই যে 150 মিটার দেওয়া রয়েছে, তো 150 মিটার যদি আমরা জানতে পারি যে কোনো একটা, আগেরটা চিত্রে বললাম যে কোনো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, একটা কোণ জানা থাকে, তাহলে আমরা যে কোনো বাহুর দৈর্ঘ্য বের করবো। তো এখানে 30 ডিগ্রি হলে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। tan 30 দিয়ে করলেই কিন্তু বিসি অর্থাৎ নদীর বিস্তার বের হয়ে যাবে। এখন যদি আমরা বিসিও জানি আবার সিডিও জানি, এখন বের করতে বলেছে লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব অর্থাৎ বি থেকে ডি এর দূরত্ব, বিডি বের করতে বলেছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে সি কোণটা হচ্ছে আমাদের সমকোণ, এটা তো দেওয়াই ছিল এখানে। সি কোণটা হচ্ছে আমাদের সমকোণ, অর্থাৎ নদীর এই যে সোজাসুজি দূরত্বটা, আর এটা হচ্ছে নদীর, অর্থাৎ এই যে একটা নদীর, এটা হচ্ছে সোজাসুজি দূরত্ব, আর এই যে নদী চলে গেল এখান থেকে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? লোকটা এখান থেকে এই জায়গাতে এসে ভিড়েছে আর কি, হ্যাঁ। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এখান থেকে কিন্তু আমরা বিডি এর মানটা বের করতে পারবো। তো আশা করা যায় যে উত্তরটা করে কমেন্ট আকারে আর সবাই দিবেন। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা প্রশ্নে। আমরা এই প্রশ্নটা একটু দেখি যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। কি বলছে? 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। তো কি বলছে? এই যে একটা দেওয়াল, লম্বভাবে দেওয়ালটা রয়েছে, একেবারে সোজা খাড়া একটা দেওয়াল। এই যে এটা একটা দেওয়াল, হ্যাঁ, আমরা এটা একটা দেওয়াল আঁকলাম। তো এত মোটা দেওয়াল আঁকার দরকার নেই, আমরা সোজা একটা দেওয়াল, আমরা একটা দাগ দিয়ে দেওয়াল আঁকতে পারি। বলছে এখান থেকে কি করা হচ্ছে? 16 মিটার দীর্ঘ একটি লম্বা মই, এই যে একটা মই লাগাই দিলাম এখানে, এটা হচ্ছে মই, ওকে, এই যে এটা হচ্ছে আমার মই, আর এটা হচ্ছে দেওয়াল। তাহলে ফলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কে কোণটা উৎপন্ন করেছে? এই যে মইটা কত ডিগ্রি কোণ তৈরি করেছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে, তাহলে 16 মিটার দৈর্ঘ্য, এই যে মইটার দৈর্ঘ্য কত মিটার? 16 মিটার। ওকে, তাহলে আমি যদি লিখি এই যে এ বি হচ্ছে আমার দেওয়াল, আর হচ্ছে এসি হচ্ছে মই, বি থেকে সি হচ্ছে, ফলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সচিত্র আঁকা হয়েছে। দেওয়ালের উচ্চতা কোনো ব্যাপারই না, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, 60 ডিগ্রি কোণ হয়েছে। লম্ব এবং অতিভুজের সূত্র ফেলে আমরা লম্বের মানটা বের করতে পারবো। কি বলছে? দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবো, অর্থাৎ মইটাকে বা দূরে সরাবো। এই যে এখান থেকে মইটাকে দূরে সরাবো, বলছে কত দূরে সরাবো, এই ভ্যালুটা কত, অর্থাৎ যেন কোণটা কত ডিগ্রি হয়। এই যে আগে আমরা যে অঙ্কগুলো করলাম তারই বিপরীত অঙ্ক, এই এই কোণটা যেন 30 ডিগ্রি হয়। অর্থাৎ এবার কিন্তু এই যে ডিডি, তাহলে আমাকে বের করতে হবে সিডি ইকুয়াল টু হোয়াট। তাহলে এর আগের অঙ্কে কিন্তু আমরা এইটুকুর মান অলরেডি বের করে ফেলেছি, এইটুকুর মান আমরা বের করে ফেলেছি। আমরা এইটুকুর মানও কিন্তু আগের অঙ্ক থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এইটুকুর মান যেহেতু আমরা জানি, আমরা যদি এই টোটাল টুকুর মান এখন বের করতে চাই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই আগের যে অঙ্কগুলো করলাম সেই গুলোকে কাজে লাগায় কিন্তু আমরা এই মানগুলো বের করে ফেলতে পারি, এবং খুব সহজেই কিন্তু এগুলো বের করে ফেলতে পারি। আশা করা যায় যে এই প্রশ্নগুলো আমি উত্তর করছি না, এগুলো সবাই উত্তর করে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। এগুলো ইজি অঙ্ক একদম, অর্থাৎ খালি সমাধান সমীকরণ করব আর সমাধান করব, অঙ্ক হয়ে যাবে। যেহেতু আমরা দুটোই একই টাইপের প্রবলেম করেছি, আমরা এগুলো করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা উত্তর করে অবশ্যই খাতায় লিখে কমেন্ট আকারে জানাবেন। ওকে, আমরা নেক্সট আর একটা প্রশ্ন আমরা দেখতে চাই। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রে বলছে সিডি ইকুয়াল টু 90। আমরা দেখছি প্রত্যেকটা চিত্রই মোটামুটি সেম, অর্থাৎ হয় পিছনে যাবে না তো সামনে আসবে, কিন্তু চিত্রটা দেখতে একই রকমই হবে আলটিমেটলি। তাহলে সিডি ইকুয়াল টু কি বলছে? 96 মিটার। বলছে সিএডি কোণের মান কত? একদম ইজি একটা প্রশ্ন। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটুকু কত? 30 ডিগ্রি। ওকে, এই কোণটুকু হচ্ছে 30 ডিগ্রি। আবার এই পুরো ত্রিভুজ এবিডি এর কথা যদি আমরা কল্পনা করি, ত্রিভুজ এবিডি, তাহলে এই কোণটা কত ডিগ্রি রয়েছে আমাদের এখানে? 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি? এখানে আমাদের এখানে 90 রয়েছে, তাহলে 90 প্লাস 30 ইকুয়াল টু কত? 120। তাহলে এই পুরো কোণটুকু কত হবে? এই কোণটুকু হবে কত?
60 ডিগ্রি। 60 ডিগ্রির মধ্যে এইটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটুকু কত, এটুকু হচ্ছে বাকি 30 ডিগ্রি। তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে আমাদের বের করতে বলেছিল কোন সিএডি এর মান কত, কোন সিএডি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কেমন করে করলাম আমরা? প্রথমে আমরা বের করলাম বিএসসি কোণের মান কত। বিএসসি কোণের মান 30 ডিগ্রি। কেন? এটা 60 ডিগ্রি হলে এটা তার পূরক কোণ 30 ডিগ্রি হবে। তাহলে আবার একইভাবে এই এবিডি ত্রিভুজে বিএডি কোণের মানটা আমরা বের করলাম, যে বিএডি কোণের মানটা 60 ডিগ্রি, একই কারণে 30 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে এটা যদি পুরোটা 60 ডিগ্রি হয়, তার মধ্যে এইটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে সিএডি কোণটাও এইটুকু, এই কোণটুকু কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। আশা করা যায় বুঝতে পেরেছি। বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, একইভাবে আমরা যে অঙ্কগুলো একটু আগে করলাম, সেম জিনিস, মানে একই কথাই ঘুরে ফিরে আসছে। এই যে 96 মিটার এখানে দেওয়া রয়েছে, আমরা এই ত্রিভুজ নিয়ে একবার সমীকরণ ফেলবো, এই ত্রিভুজ নিয়ে একবার সমীকরণ ফেলবো। আমরা এইচ এর মান এটুককে যদি আমরা ধরে নেই যে এখানে হচ্ছে আমাদের এক্স, তাহলে এখানে 96 প্লাস এক্স, এখানে ধরলাম এইচ। এখান থেকে এইচ এবং এক্স দুটোরই মান কিন্তু বের করা যায়। তাহলে এরপরে বলছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা। এসিডি এর পরিসীমা মানে কি? পরিসীমা মানে তিন বাহুর যোগফল, এসি প্লাস সিডি প্লাস এডি। তাহলে আমরা যদি এই যে অঙ্ক করতে করতে এক্স এর মান এবং এইচ এর মান বের করে ফেলি, বিসি এর মান, তাহলে এখান থেকে এসি এর মানও বের হয়ে যাবে। আর এসি এর মানও যদি বের হয়ে যায়, তাহলে একইভাবে আমরা এডি এর মানটাও তো বের করতে পারবো এখান থেকে। অর্থাৎ এই এবিডি ত্রিভুজের কথা আমরা এক্স যদি বের হয়ে যায়, এ বাহু জেনে ফেলবো, আবার এইচও জেনে ফেলবো, পিথাগোরাস দিয়েও কিন্তু আমরা এডি বের করে ফেলতে পারবো। অনেকভাবে এটা বের করে ফেলা যায়। তাহলে সেখান থেকে আমরা মানগুলো যোগ করে আমরা এসিডি যে ত্রিভুজটা রয়েছে তার পরিসীমাও কিন্তু বের করতে পারবো, ত্রিভুজের বাহু তিনটির যোগফল বের করে। তাহলে আশা করছি এই উত্তরগুলো করে সবাই কমেন্ট আকারে জানাবেন, এবং সবাই আশা করছি যে এই প্রশ্নগুলো আমি যেগুলো দেখলাম, এবং দূরত্ব উচ্চতা বিষয়ে প্রশ্নগুলো যদি ব্যাংকের পরীক্ষায় বা আমরা যে 9-10 যারা রয়েছি তারা পরীক্ষাগুলো যখন আমরা দেব, আমরা যেন করতে পারি। এজন্য বেশি বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আপনি যদি মনে করেন পরীক্ষার খাতায় একবারই যে অঙ্ক করব, তাহলে কিন্তু হবে না। আপনি যদি বারবার প্র্যাকটিস করেন, দেখবেন অঙ্ক অঙ্ক দেখে আপনি নয়, বরং অঙ্কই আপনাকে দেখে ভয় পাবে। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।